প্রিয় ছাত্ররা, গত ক্লাসে আমরা সংকরায়নটা পড়ছিলাম, হাইব্রিডাইজেশন এবং সেখানে আমরা হাইব্রিডাইজেশন তত্ত্বের কেন প্রয়োজন হয়েছিল সেটা ব্যাখ্যা করেছিলাম। যে ভ্যালেন্স বন্ড তত্ত্ব অনুযায়ী অরবিটাল ওভারল্যাপের মাধ্যমে যে সমযোজী বন্ধন তৈরি হয় সেটা কয়েকটা যৌগের ক্ষেত্রে ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেল যে দু রকমের ওভারল্যাপ হচ্ছে, তাহলে দু রকমের বন্ধন থাকা দরকার, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সমস্ত বন্ধনগুলো একই ধরনের। সেই জন্য সেখানে হাইব্রিডাইজেশন তত্ত্বের প্রয়োজন হয়েছিল এবং সেই তত্ত্বটা অ্যাকচুয়ালি কি আমরা সেটা বলেছিলাম। তো যেখানে শেষ হয়েছিল তারপর থেকে শুরু করছি। সেটা হলো যে 1s অরবিটাল প্লাস 1p অরবিটাল, এরা দুজন মিলে হাইব্রিডাইজ করে 2sp হাইব্রিড অরবিটাল গঠন করে এবং সেই দুটো sp হাইব্রিড অরবিটালস পরস্পর থেকে এতটা দূরত্বে থাকবে যাতে তাদের মধ্যে বিকর্ষণ মিনিমাম, অর্থাৎ এই একটা থাকবে আর একটা, এটা একটা sp, এটা একটা sp, এদের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা কেন্দ্রীয় পরমাণু যে আছে তার সঙ্গে যে প্রান্তীয় পরমাণু যে বন্ধন গঠন হচ্ছে, সেখানে কেন্দ্রীয় পরমাণুর পিওর অ্যাটমিক অরবিটালসগুলো, যেগুলো এস অরবিটাল, পি অরবিটাল, এস অরবিটালের চরিত্র আলাদা, পি অরবিটালের চরিত্র আলাদা, কিন্তু যখন দুজন মিক্স হয়ে হাইব্রিডাইজ হবে, এটা এস অরবিটাল আর ধরো একটা পি অরবিটাল এক্স অক্ষ বরাবর আছে, এটাও 3টে অক্ষ, এরা যখন হাইব্রিডাইজ করলো তখন sp দুটো হাইব্রিড অরবিটাল হচ্ছে এইরকম, এটা একটা sp এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হলো 180 ডিগ্রি। এরা এবার ওভারল্যাপ করবে অন্য পরমাণুর পিওর অরবিটালের সঙ্গে অথবা হাইব্রিড অরবিটালের সঙ্গে করে সিগমা বন্ধন তৈরি করবে, সিগমা সমযোজী বন্ধন তৈরি করবে। এটা গেল sp হাইব্রিড অরবিটাল, এটা s, দুটো sp হাইব্রিড অরবিটাল, এটা গেল sp হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন। আচ্ছা, এবার দেখো এখানে একটা বিষয়, পি তে 3টে অরবিটাল থাকে, px, py, pz। তো একটা যদি এস এর সঙ্গে হাইব্রিডাইজেশন করে sp হলো, তাহলে বাকি দুটো পি কিন্তু থেকে যাচ্ছে, একটা y অক্ষ বরাবর, একটা z অক্ষ বরাবর থাকে। তাহলে এরা যখন সংকরায়ন হলো, হয়ে সিগমা বন্ড তৈরি করলো, তাহলে বাকি যে পি অরবিটাল থেকে আছে তারা কিন্তু আর সিগমা বন্ড তৈরি করতে পারবে, তারা আনহাইব্রিডাইজ থেকে গেল, অসংকরায়িত থেকে গেল, তারা পাই বন্ধন তৈরি করতে পারে। এই জন্য sp হাইব্রিডাইজড যারা অরবিটাল, মানে sp হাইব্রিডাইজেশন যখন হয় সেখানে পাই বন্ধন হয়, যেহেতু আনহাইব্রিডাইজড পি থেকে যাচ্ছে এইদিকে একটা, আবার এই অক্ষ বরাবর এইদিকে একটা, ওরা পাই বন্ড তৈরি করতে পারে। সেই জন্য sp সংকরায়নে পাই বন্ড তৈরি হয়। দ্বিতীয় দেখো, ওয়ান এস অরবিটাল প্লাস 2p অরবিটালস মিলে 3
sp2 হাইব্রিড অরবিটালস তৈরি করে। একটা s আর একটা দুটো p মিলে 3sp2 হাইব্রিড অরবিটালস তৈরি করে। অর্থাৎ এই একটা s অরবিটাল আর একটা p অরবিটাল ধরো z অক্ষ বরাবর আছে, আর একটা p অরবিটাল ধরো y অক্ষ বরাবর আছে। তাহলে এরা যখন যুক্ত হচ্ছে তখন তিনটে sp2 হাইব্রিড অরবিটাল হবে। অর্থাৎ সেক্ষেত্রে এই একটা, এই একটা, এই একটা সমবাহু ত্রিভুজে তিনটে শীর্ষ বরাবর তিনটে sp2 হাইব্রিড অরবিটাল ডাইরেক্টেড থাকবে এবং এদের মাঝখানে যে কোণ সেটা হবে 120 ডিগ্রি। sp-তে আমরা পেয়েছিলাম 180 ডিগ্রি এবং সেটা ছিল লিনিয়ার, ওর জ্যামিতিক গঠনটা হবে লিনিয়ার। এটা হবে ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে এখানে দেখো তিনটে পি অরবিটালের মধ্যে দুটো পি অরবিটাল সংকরায়নে ব্যবহৃত হচ্ছে, আর একটা কিন্তু থেকে যাচ্ছে। যার পি অরবিটাল আছে সেন্ট্রাল অ্যাটমে, তিনটের মধ্যে দুটো যদি হাইব্রিডাইজড হয়, একটা তো আনহাইব্রিডাইজ থেকে যাচ্ছে, তাহলে সে একটা পাই বন্ড গঠন করতে হবে। তার মানে sp2 সংকরায়নে পাই বন্ড সম্ভব হবে। আর তাহলে জ্যামিতিক গঠনটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। আর sp-তেও পাই বন্ড ফর্মেশন সম্ভব হবে এবং সেটা হবে লিনিয়ার গঠন। তিন নম্বর যেটা 1s অরবিটাল প্লাস 3p অরবিটালস, এটা সমান হবে 4sp3 হাইব্রিড অরবিটালস। চারটে sp3 হাইব্রিড অরবিটালস, অর্থাৎ এই একটা s আর তিনটে p, একটা x অক্ষ বরাবর z অক্ষ বরাবর ধরি, একটা y অক্ষ বরাবর ধরি, আর একটা z অক্ষ বরাবর। এটা x y z তিনটে অক্ষ বা z y x এরকম হয়। তাহলে এরা যখন এ হচ্ছে তখন কি হচ্ছে, তখন একটা চতুস্তলকের চারটে শীর্ষ বরাবর চারটে sp3 হাইব্রিড অরবিটাল ডাইরেক্টেড থাকবে। একটা চতুস্তলকের চারটে শীর্ষ বরাবর, সেই জন্য গঠনটা হচ্ছে টেট্রাহেড্রাল। আর চতুস্তলকের অন্তর্বর্তী কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই সংকরণে দেখো sp3 সংকরণে কিন্তু তিনটে পি অরবিটালই ইউজ হয়ে গেল, ফলে এখানে কিন্তু আর পাই বন্ধন গঠনের কোনো সুযোগ নেই। যার sp3 সংকরায়িত হয় তাদের ক্ষেত্রে আর পাই বন্ধন গঠন সুযোগ থাকছে না, পি দিয়ে পাই বন্ধন গঠন আর সুযোগ থাকছে না। যাদের এস আছে আর পি আছে, ডি নেই, তাহলে তাদের ক্ষেত্রে আর পাই বন্ধন গঠনের সুযোগ নেই। ডি থাকলে অনেক সময় ঘটতে পারে, সেটা আমরা পরে উদাহরণ দিয়ে দেখাবো। তাহলে তিনটে সংকরায়ন আমরা দেখলাম, sp, sp2, sp3। কার্বনের যেমন, কার্বন একটা ইম্পর্টেন্ট মৌল, বিশেষ করে জৈব যৌগ তো কার্বন দিয়েই সব, তো সেখানে দেখবে তোমরা এই তিন রকমের হাইব্রিডাইজেশনই আছে কার্বনের। sp আছে, sp2 আছে, sp3 আছে, এবং যেহেতু কার্বনের ডি নেই, এই তিন রকমের হাইব্রিডাইজেশনই সেখানে সম্ভব আর হয় না। এছাড়াও কিন্তু হতে পারে 1s অরবিটাল প্লাস 3p অরবিটালস প্লাস 1d অরবিটাল। যাদের ডি আছে তারা কিন্তু ডি কেও হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করাতে পারে। সেক্ষেত্রে সংকরায়নটা হবে, মোট কটা অরবিটাল হলো 1, 3 একে 4 একে 5টা, তাহলে 5sp3d হাইব্রিড
অরবিটালস। তো এবার ডি এর তো আমরা জানি 5টা অরবিটাল থাকে, তাহলে সেক্ষেত্রে কোনটা এখানে অংশগ্রহণ করবে? সেক্ষেত্রে অংশগ্রহণ করবে dz², এবং তার জ্যামিতিক গঠন হবে এরকম, একটা ত্রিকোণীয় দ্বিপিরামিডে যে গঠনটা হয়, এখানে থাকবে, এখানে এইদিকে একটা শঙ্কর কক্ষক, এইদিকে একটা, উপরে একটা, নিচে একটা, এগুলো সব sp3d। sp3d শঙ্কর, 5টা শঙ্কর কক্ষ। এবং এটা আমরা ভেসপার তত্ত্ব পড়েছি, ত্রিকোণীয় ট্রাইগোনাল বাইপিরামিডাল গঠন। সেখানে অ্যাঙ্গেল কত হয়? এই যে নিরক্ষীয় যেগুলো, সেগুলো হচ্ছে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, আর অ্যাক্সিয়াল বা অক্ষীয়র সঙ্গে নিরক্ষীয় হচ্ছে 90 ডিগ্রি, আর দুটো অক্ষীয়র মধ্যে 180 ডিগ্রি। এই গঠনটা হলো sp3d। তাহলে ডি একটা নিলে sp3d, ডি যদি দুটো নেওয়া হয় তাহলে sp3d2 হবে। 1s প্লাস 3p প্লাস 2d নিলে sp3d2 সংকরায়ন, এবং সেখানে মোট কটা হবে? 4 আর 2 6টা, 6 অরবিটালস, হাইব্রিড অরবিটালস। এবং তার গঠন হবে একটা অষ্টতলকীয় গঠন হবে। এখানে কেন্দ্রীয় পরমাণু থাকবে, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, এটা একটা, এখানে একটা, সব sp3d2, 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 6টা sp3d2 হাইব্রিড অরবিটাল, এবং এখানে প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। অক্টাহেড্রাল গঠন, অষ্টতলক। এখানে দুটো ডি অংশগ্রহণ করেছে, একটা dz², একটা dx² মাইনাস y²। আর একটা সংকরায়ন হয়, সেখানে 3টে ডি অংশগ্রহণ করে, sp3d3, সেখানে 7টা অরবিটাল হয়। 5টা ডি এর মধ্যে 3টে ডি অংশগ্রহণ করবে, 7টা অরবিটাল হবে মোট, হাইব্রিড অরবিটাল। এবং সেই গঠনটা হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। অর্থাৎ একটা পেন্টাগন এরকম ধরো, তাহলে এই বরাবর একটা, 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 আবার এইদিকে একটা, 5টা অরবিটাল থাকবে। এদের মধ্যে অ্যাঙ্গেল ওই 72, 180 ডিগ্রি এরকম। তাহলে মোট 7 রকমের আমরা পেলাম, sp, sp2, sp3, sp3d, sp3d2, sp3, 6 রকমের পেলাম, 6 রকমের হাইব্রিডাইজেশন পেলাম। তো তাহলে হাইব্রিডাইজেশন কনসেপ্টটা এলো ভ্যালেন্স বন্ড থিওরি থেকে। আমরা একটা যৌগের গঠনের সবকিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারছিলাম না বলে এই হাইব্রিড অরবিটালগুলো তাহলে এমনি পিওর অরবিটালের থেকে আরো বেশি স্থায়ী, এবং এদের মধ্যে ওভারল্যাপটা আরো ভালো হবে। তবে হাইব্রিড অরবিটাল দিয়ে শুধুমাত্র সিগমা বন্ড হবে, কোনো পাই বন্ড হবে না। পাই বন্ড কখন হবে? যখন হাইব্রিডাইজেশনের পরেও কিছু আনহাইব্রিডাইজড পি অরবিটাল বা ডি অরবিটাল থেকে যাবে, সেগুলো দিয়ে পাই বন্ধন হবে। আমরা একটা উদাহরণ দেখি। একটা উদাহরণ ধরো BF3 যে যৌগ, এখানে বোরনের কি সংকরায়ন আছে? বোরনের কি সংকরায়ন, হাইব্রিডাইজেশনটা কি আছে?
তো বোরনের আমরা জানি 5টা ইলেকট্রন, 1s2 2s2 2p1। এটা বাইরের কক্ষ, 2s আর 2p, এখানে দুটো, এখানে একটা। যখন এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, জিএস এক্সাইটেড স্টেট, অর্থাৎ বন্ধন করার সময় একটা ইলেকট্রনকে এখানে প্রমোট করিয়ে দেবে, এখানে একটা আর এখানে দুটো, মোট 3টে হলো। তাহলে এটা হচ্ছে এস, 2s, আর এটা 2p। তাহলে বোরন একটা এস আর দুটো পি মিলে এখানে যে সংকরায়নটা করবে সেটা হলো sp2 সংকরায়ন। তাহলে 3টে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি হবে, 3টে অরবিটাল মিলে 3টে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি হবে, এবং তারা ওই ট্রাইগোনাল প্ল্যানার আকারে থাকবে। অপরদিকে ফ্লোরিনের দেখো, ফ্লোরিনের 9টা ইলেকট্রন, 1s2 2s2 2p5, এটা বাইরের কক্ষ। তাহলে 2s এ দুটো আর পিতে 5টা যে ইলেকট্রন আছে, প্রথমে একটা করে দিলে এটা হলো, পরে আর একটা করে জোড়বদ্ধ হবে, তাহলে একটা বিজোড় আছে। এটা 2p অরবিটাল ফ্লোরিন, এটা 2s, তা ফ্লোরিনের 2pতে তাহলে একটা বিজোড় আছে। তাহলে এই 2p অরবিটালটা, এটা পিওর অ্যাটমিক অরবিটাল, এর সঙ্গে sp2 হাইব্রিড অরবিটাল বোরনের ওভারল্যাপ হবে। সেটা আমরা এইভাবে দেখাতে পারি। দেখো, এই এই এটা হলো বোরনের 3টে sp2, আর ফ্লোরিনের 3টে ফ্লোরিনের, একটা পি অরবিটাল, সেটা আমরা যে কোনো পি অরবিটাল, এটা 3টে ফ্লোরিন। ওভারল্যাপ হলো, এটার সঙ্গে এইরকম ওভারল্যাপ হবে, এটার সঙ্গে এইরকম ওভারল্যাপ হবে, এটার সঙ্গে এইরকম ওভারল্যাপ। তাহলে এটা বি, এটা এফ, এটা এফ, এটা হয়ে 3টে বন্ড হলো বিএফ, একটা এখানে, একটা এখানে, এবং এর গঠনটা তখন হয়ে গেল একটা ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষ বড় আছে, ট্রাইগোনাল প্ল্যানার হয়ে গেল। এটা গেল BF3 সংকরায়ন। আবার ধরো আমরা যদি PO বা COCl2 ধরো, COCl2 কার্বনিল ক্লোরাইড, সেখানে কার্বন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তো কার্বনের 6টা ইলেকট্রন, 1s2 2s2 2p, এটা বাইরের কক্ষ। তাহলে 2s এ দুটো আর 2p-তে দুটো, এটা গ্রাউন্ড স্টেট। আর যখন যৌগ তৈরি করে এক্সাইটেড স্টেট, একটাকে এখানে পাঠিয়ে দিলে এখানে একটা আর এখানে 3টে হয়ে গেল। তাহলে একটা এস আর একটা পি, 3টে পি, এটা 2s আর 2p। এবার COCl2 যখন গঠন হয় তখন কার্বন কি করে, একটা এস আর দুটো পি নিয়ে সংকরায়ন করে sp2। এই পিটা কিন্তু আনহাইব্রিডাইজ থেকে, এবং সেটা কিভাবে থাকবে দেখো, sp2 মানে এটা তো ট্রাইগোনাল প্ল্যানার, এটা থাকছে, আর পি গুলো সব তো লম্ব আকার থাকে, একটার সঙ্গে আর একটা 90 ডিগ্রি কোণে।
তাহলে এই দুটোকে যখন সংকরণে নেওয়া হচ্ছে তখন যে সংকর অরবিটাল তৈরি হবে তার সঙ্গে 90 ডিগ্রিতে এটা থাকবে আনহাইব্রিডাইজড, সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি। আচ্ছা, অন্যদিকে অক্সিজেন 8টা 1s2 2s2 2p4, এটা লাস্ট কক্ষ, এতে দুটো আর এতে 4টে। তাহলে অক্সিজেনের দেখো দুটো মানে পি ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন, এটা 2s এটা 2p। আর ক্লোরিনের 17টা ইলেকট্রন 1s2 2s2 2p4, এই 2s2 2p6 3s2 3p5, এটা লাস্ট 3s এ তাহলে দুটো, আর 3p-তে 5টা আছে, মানে 1টা 2টো 3টে 4টে 5টা, একটা বিজোড় আছে। তাহলে ক্লোরিন একটা বিজোড় থাকার জন্য একটা সিগমা বন্ড করতে পারে, কার সঙ্গে? কার্বনের সঙ্গে। এরকম দুটো ক্লোরিন আছে, তাহলে দুটো ক্লোরিন দুটো সিগমা বন্ড করবে। আর অক্সিজেনের দুটো আনপেয়ার্ড আছে, একটা দিয়ে একটা সিগমা করবে, আর একটা দিয়ে কিন্তু আর একটা পাই বন্ড করে দেবে। কিভাবে হবে? এই ধরো কার্বনের এটা sp2 সংকরায়ন, এটা এদিকটা লিখছি, কার্বনের এটা sp2, 3টে হাইব্রিড অরবিট হলো sp2। এবার কার্বনের একটা আনহাইব্রিডাইজড পি থেকে গেছে, sp2-তে দুটো পি নিয়েছে, একটা থেকে গেছে এখানে, সেটা এইভাবে 90 ডিগ্রিতে থাকে। এইবার এই যে ক্লোরিন, একটা ক্লোরিন 3p যে ইলেকট্রনটা, এটা 3p এটা 3s, 3pর সঙ্গে একটা এইভাবে অরবিটাল ওভারল্যাপ করবে, এটা একটা স্লিপ। আর একটা ক্লোরিন এর সঙ্গে অরবিটাল ওভারল্যাপ করবে। আর অক্সিজেনের যে 2p, তার একটা অক্ষ বরাবর এইভাবে ওভারল্যাপ করবে, আর আরেকটা পি এরকম উলম্ব থেকে যাবে। যখন এই বন্ডটা হলো তখন এটা কার্বন আর এটা অক্সিজেন, যখন এই বন্ডটা হলো কাছে চলে এলো তখন এই দুটো আবার পার্শিয়াল ওভারল্যাপ করতে পারে। তার মানে কি দাঁড়ালো? এই কার্বন এই অক্সিজেনের সঙ্গে দুটো বন্ড হলো, একটা সিগমা হলো আর একটা পাই হলো, আর এইদিকে একটা ক্লোরিনের সঙ্গে হলো, এদিকে একটা ক্লোরিনের সঙ্গে। তাহলে কার্বনের সংকরণটা এখানে sp। এখন এই যে সংকরণটা হচ্ছে, কোথাও sp2 দিয়ে শুধু সিগমা বন্ড হচ্ছে, কোথাও sp2 দিয়ে সিগমা বন্ডের সঙ্গে পাই বন্ড হচ্ছে, সেটা আমরা এখানে বুঝতে পারছি। আনহাইব্রিডাইজড পি থাকলে সেখানে পাই বন্ডের সম্ভাবনা থাকছে। আচ্ছা, তো এইভাবে আমরা দেখাতে পারি কিভাবে হাইব্রিডাইজেশনের বন্ডগুলো তৈরি হচ্ছে। এখন কেন্দ্রীয় পরমাণু সংকরায়নটা কি, সেটা কি হবে, এটা আমরা কিভাবে জানব? ডিটারমিনেশন of hybridized state of central atom, কেন্দ্রীয় পরমাণুর সংকরায়িত অবস্থা কিভাবে নির্ণয় করা হয় তার জন্য ফর্মুলা আছে। সংকরায়িত অবস্থা যদি আমরা এইচ ধরি, হাইব্রিডাইজড স্টেট, এটাকে যদি এইচ ধরা হয়, তাহলে এইচ সমান হবে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এই ফর্মুলা।
ভিটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। এক্সটা হলো মোনোভ্যালেন্ট অ্যাটম joined to central atom. সিটা হচ্ছে চার্জ অফ ক্যাটায়ন, এটা হলো চার্জ অফ অ্যানায়ন। তাহলে ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যোজক ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। এক্স হচ্ছে তার সঙ্গে যুক্ত একযোজী পরমাণু, মোনোভ্যালেন্ট অ্যাটম মানে একযোজী পরমাণু। সি হচ্ছে চার্জ অফ ক্যাটায়ন, যদি ওটা ক্যাটায়ন হয়, যৌগ না হয় ক্যাটায়ন হয়, তাহলে সেক্ষেত্রে তার চার্জ কত সেটা হবে সি। আর যদি অ্যানায়ন হয় তাহলে তার চার্জ কত সেটা হবে এ। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থাটা sp, sp2, sp3, sp3d, sp3d2, sp3d3 এটা জানতে পারব। তারপরে যৌগটার আকৃতি কি হবে সেটা জানতে গেলে আমাদের তার মধ্যে কোনো লোন পেয়ার আছে কিনা জানতে হবে। কারণ এই যে এইচটা যে বোঝাচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নটা কি। এই সংকরায়নটা যেমন অরবিটাল দিয়ে হয়, আবার শুধু নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকলেও সেটা হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করে। ফাঁকা অরবিটাল দিয়ে বা হাফ ফিল্ড অরবিটাল বা ফিল্ড অরবিটাল, তিন ধরনের অরবিটালই হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করতে পারে। কোনো একটা অরবিটালে দুটো ইলেকট্রন আছে, সেটা যেমন অংশগ্রহণ করতে পারে হাইব্রিডাইজেশনে। কোনো একটা অরবিটালে একটা ইলেকট্রন আছে বিজোড়, সেটা অংশগ্রহণ করতে পারে। আবার যদি ফাঁকা থাকে সেও অংশগ্রহণ করতে পারে। তো দেখো, তাহলে সেক্ষেত্রে আমাদের লোন পেয়ারটা জানতে হবে। টু নো the shape of molecule, number of LP present in the molecule must be known. মলিকিউলের শেপ জানতে গেলে কতগুলো লোন পেয়ার আছে সেটা অবশ্যই জানতে হবে, এবং এই লোন পেয়ারটা কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা করবে। তার ফর্মুলা L সমান H মাইনাস এক্স মাইনাস। এইচটা তো আমরা বললাম, এইচ হচ্ছে হাইব্রিডাইজেশন, যেটা এক্স হচ্ছে মোনোভ্যালেন্ট অ্যাটম, আর ডি হলো ডাইভ্যালেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থাটা কি বেরোলো, এইচ এর মানটা কত বেরোলো। এক্স মানে তার সঙ্গে একযোজী কটা পরমাণু যুক্ত আছে, ডি মানে তার সঙ্গে কতগুলো দ্বিযোজী পরমাণু যুক্ত আছে। এখান থেকে আমরা লোন পেয়ার পেয়ে যাবো। এবার লোন পেয়ার পেলেই তারপরে আমরা ভেস্পার তত্ত্ব থেকে যেমন পেয়েছি গঠন, এখানেও সেরকম পেয়ে যাব। যদি লোন পেয়ার 0 হয় তাহলে সুষম গঠন হবে, আর যদি লোন পেয়ার থাকে তাহলে সেই লোন পেয়ার তো আর জ্যামিতিক আকৃতিতে অংশগ্রহণ করে না, নির্ধারণ করে না, শুধু সিগমা বন্ড দিয়ে যেগুলো হয় সেগুলো। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। দেখো উদাহরণ, NH3 অ্যামোনিয়াতে নাইট্রোজেনের কি সংকরায়ন আছে, তাহলে H সমান হাফ ইন্টু V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ ফর্মুলা। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন,
হাইড্রোজেন তো কেন্দ্রীয় পরমাণু হতে পারে না, তাহলে হাফ ইন্টু নাইট্রোজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 5টা। নাইট্রোজেনের সঙ্গে কে যুক্ত আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন একযোজী না দ্বিযোজী? একযোজী। কটা হাইড্রোজেন যুক্ত আছে? 3টে। আর এটা যেহেতু যৌগ, এটা ক্যাটায়ন নয়, 0 এর চার্জ। এটা যেহেতু যৌগ, অ্যানায়ন নয়, এর চার্জ 0। তাহলে 5 আর 3 8/2 মানে 4 হলো। হ্যাঁ, এবারে এইচ এর মানের সঙ্গে সংকরায়নের কি সম্পর্ক সেটা বলা হলো না। সেটা হচ্ছে এইচ যদি 2 হয়, এইচ 2 মানে sp সংকরায়ন, 3 মানে sp2, 4 মানে sp3, 5 মানে sp3d, 6 মানে sp3d2, 7 মানে sp3d3। এইচ এর মানের সঙ্গে এটা সম্পর্ক আছে, অর্থাৎ এইচটা অ্যাকচুয়ালি হাইব্রিড অরবিটালের সংখ্যাটা বোঝাচ্ছে। এইবার দেখো, তাহলে 4 মানে কি আসছে? sp3। এইবারে তবে 4টে sp3 হাইব্রিড অরবিটাল আছে। এখন এর মধ্যে লোন পেয়ার আছে কি দেখে নাও। h - x - d ফর্মুলা। h এর মান 4, x তো 3 আগেই বলেছি, d-টা 0। এখানে কোনো দ্বিযোজী পরমাণু নেই, অক্সিজেন যেমন দ্বিযোজী পরমাণু, তাহলে সমান 1। তাহলে একটা লোন পেয়ার আছে। তাহলে মোট 4টে হাইব্রিড অরবিটালের মধ্যে একটা হাইব্রিড অরবিটালে লোন পেয়ার আছে। তো তাহলে আমাদের গঠনটা হবে এইরকম। ইতিমধ্যে আমরা ভেসপার তত্ত্ব থেকেও পেয়ে গেছি যে যদি sp3 সংকরায়ন হয়, sp3 যদি হ্যাঁ দেখো, তাহলে sp3 সংকরায়ন হলো এবং সেখানে একটা লোন পেয়ার, তাহলে সেখানে আমরা জানি মাঝখানে কেন্দ্রীয় পরমাণু থাকবে এবং 4টে শীর্ষ বরাবর 4টে sp3 সংকরায়িত কক্ষক এরম থাকবে, একটাতে লোন পেয়ার থাকবে, আর 3টে দিয়ে 3টেতে হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেনের সাথে 3টে বন্ধন আর এইভাবে প্রোফাইল লাভ করে বন্ধন হয়ে যেটা গঠন হবে N, এটা, এবং এই গঠনটাকে বলা হচ্ছে পিরামিডাল। কারণ লোন পেয়ারটা কোনো গঠনে অংশগ্রহণ করছে না, অন্য জ্যামিতিক আকৃতি নির্ধারণ করছে না, করছে এই 3টে বন্ড। এটা একটা পিরামিডের মতো হয়ে যাচ্ছে পিরামিড। তাহলে সংকরায়ন নির্ণয় করতে হবে, আগে লোন পেয়ার বের করতে হবে, তারপরে আমরা জ্যামিতিক গঠনে যাব। একটা ক্যাটায়ন ধরো তোমার PCl4+, তো এখানে H সমান হবে ফসফরাসের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, তাকে ঘিরে একযোজী পরমাণু ক্লোরিন 4টে আছে, ক্যাটায়নের চার্জ 1, অ্যানায়নের চার্জ 0। তাহলে এটা হলো 5 আর 4 9 - 1, 8/2 মানে 4। এটাও sp3। লোন পেয়ার আছে কিনা দেখো, h - x - d। h হচ্ছে 4, x হচ্ছে 4, d হচ্ছে 0 সমান 0। এতে কোনো লোন পেয়ার নেই। তাহলে গঠনটা কি হবে? sp3 সংকরায়নে যদি লোন পেয়ার না থাকে তাহলে চতুস্তলকীয় গঠন যেটা হয়। আর ওভারঅল চার্জটা হলো প্লাস ক্যাটায়ন। তাহলে সংকরায়ন বের করা হলো, লোন পেয়ার বের করা হলো, দিয়ে গঠন এটা টেট্রাহেড্রাল গঠন। একটা অ্যানায়ন দেখো, অ্যানায়ন একটা ধরো I3- ট্রাইআয়োডাইড আয়ন। এখানে 3টে আয়োডিনের মধ্যে একটা কেন্দ্রীয় পরমাণু,
তাহলে H সমান হবে হাফ ইন্টু আয়োডিনের যোজক ইলেকট্রন 7টা, আর একটা আয়োডিন যদি কেন্দ্রীয় পরমাণু হয় দুটো তার সঙ্গে যুক্ত আছে, আয়োডিন একযোজী, তাহলে 2 মাইনাস ক্যাটায়নের চার্জ 0 প্লাস অ্যানায়নের চার্জ 1, তাহলে 7 2 9 একে 10/2 মানে 5, 5 মানেই হচ্ছে sp3d। তাহলে sp3d মানে তোমার এই রকম হবে, সেখানে আইটা হচ্ছে এইটা, আচ্ছা না সরি, এবারে লোন পেয়ার কটা, লোন পেয়ার হচ্ছে H মাইনাস এক্স মাইনাস ডি, H 5, X হচ্ছে 2 আর D হচ্ছে 0, তার মানে 3টে লোন পেয়ার। এবার sp3 যে গঠন, সেখানে আমরা দেখেছি যে নিরক্ষীয় বরাবর 3টে অরবিটাল থেকে আর উপরে একটা নিচে দুটো অক্ষীয়, তাহলে কেন্দ্রীয় পরমাণু আয়োডিন। এবার 3টে যে লোন পেয়ার, এই 3টে লোন পেয়ারকে আমরা কোথায় দেবো? ভেসপার তত্ত্ব অনুযায়ী বলছে 3টে লোন পেয়ারকে নিরক্ষীয় বরাবর দিতে হবে, কারণ এদের মাঝে অ্যাঙ্গেল বেশি থাকে, বিকর্ষণ কম হবে। আর দুটো আয়োডিন উপর নিচে দিতে হবে অক্ষ বরাবর, কক্ষীয়, আর ওভারঅল চার্জ হচ্ছে মাইনাস। তাহলে 3টে লোন পেয়ার কোনো আকৃতি নির্ধারণ করছে না, এইটা সিগমা বন্ডটা আকৃতি নির্ধারণ করছে, তাহলে এর আকৃতি হয়ে গেল লিনিয়ার। এইভাবে হাইব্রিডাইজেশন তত্ত্ব দিয়ে আমরা একটা অণুর বা আয়নের গঠন আমরা বের করতে পারি। এখন তাহলে লুইস তত্ত্বের যে সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে আমরা ভেসপারে এলাম। লুইস তত্ত্ব অণুর আকৃতি বলতে পারত না, জাস্ট বন্ড কিভাবে হচ্ছে সেটা বলতে পারত। ভেসপারে আমরা অণুর আকৃতি বললাম, কিন্তু সেখানে দুটো ইলেকট্রন দিয়ে বন্ড কিভাবে স্থায়ী হয় সেটা বলতে পারলাম। তারপরে আমরা ভিবিটি ভ্যালেন্স বন্ড থিওরি এলাম, সেখানে দুটো ইলেকট্রন এক জায়গায় থাকলে কিভাবে স্থায়ী হয়, উল্টো স্পিনে থাকলে সেটা করলাম, বা দু রকমের সমযোজী বন্ধন কিভাবে হয়, সিগমা পাই, সেটা ব্যাখ্যা করা হলো। কিন্তু সেখানেও ওভারল্যাপ বিভিন্ন ধরনের হচ্ছে, অথচ বন্ড একই ধরনের তৈরি হচ্ছে, এইটা ব্যাখ্যা করা গেল না। তার জন্য হাইব্রিডাইজেশন এলো। হাইব্রিডাইজেশনেও দেখা যাবে কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যাচ্ছে না, তার জন্য আরও একটা তত্ত্ব আছে, সেটা মলিকুলার অরবিটাল থিওরি। কিন্তু তোমাদের যেহেতু আজকেই লাস্ট ক্লাস, আর তোমাদের পড়ানো হবে না এখন, তাহলে পরীক্ষা এই পর্যন্তই হবে। রাসায়নিক বন্ধনে এই হাইব্রিডাইজেশন পর্যন্ত পরীক্ষা হবে। আর এছাড়া ওদিকে জোহা স্যার যে পড়িয়েছেন অর্গ্যানিকের, অর্গ্যানিকের কিন্তু আমি বলে দিচ্ছি, অর্গ্যানিকের সবটা হবে না। অর্গ্যানিকে উনি হাইপার কনজুগেশন পড়িয়ে দিয়েছেন, রেজোনেন্স পড়িয়ে দিয়েছেন, আর আইসোমারিজম পড়িয়ে দিয়েছেন, আর নোমেনক্লেচার পড়িয়ে দিয়েছেন। তাহলে এই পর্যন্ত হবে। হাইপার কনজুগেশন পড়বে। বাকি এখানে সমযোজী বন্ধন বিভাজনের প্রকৃতি এবং বন্ধন বিভাজনের ফলে উৎপন্ন অন্তর্বর্তী পদার্থ সমূহ এইখান থেকে হবে না। এই মুক্তমূলক, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, এইখান থেকে যতটা আছে একদম এই পর্যন্ত, এই যে অক্সিজেনের পরিমাণ এইগুলো কিচ্ছু হবে না, ঠিক আছে। আর এস ব্লক তো মুজাফফর স্যার শেষ করে দিয়েছেন, সেটা পুরোটাই হবে। তাহলে এই হলো আমাদের সিলেবাস, এবং কোনটায় কত নাম্বার সেটাও জানিয়ে দেওয়া হবে। আর সবটাই এমসিকিউ থাকবে নাকি কিছু লেখা থাকবে, লেখার মধ্যে সেটা বাকির ভাই তোমাদের জানিয়ে দেবে। তাহলে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।